আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শুরু করতে যাচ্ছি উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ের চতুর্থ ক্লাস, অর্থাৎ শ্বসন ও শ্বাসক্রিয়া অধ্যায়ের চতুর্থ ক্লাস। এই ক্লাসে আজকে আমরা জানবো যে অন্তঃশ্বসন বিষয়টা কি। গত ক্লাসে আমরা জেনেছিলাম যে বহিঃশ্বসন কি এবং এর প্রক্রিয়া এবং অন্তঃশ্বসন সিম্পলি বিষয়টা কি। আজকে আমরা একটু গভীরে গিয়ে জানবো যে অন্তঃশ্বসন বিষয়টা আসলে কি এবং এটার প্রসিডিউরটা কিরকম হয়। তো অন্তঃশ্বসন বিষয়টার জন্য ফার্স্ট অফ অল আমি শুরু করছি এই পাশ থেকে। এখানে একটা প্রতীকী কোষ আঁকার চেষ্টা করেছি, আর যেটা লাল যেটা অংশ আছে সেটা হলো রক্তবাহিকা। এই যে এখানে এটা হলো কোষ, এই কোষের মধ্যে রক্তবাহিকা থেকে কোষে অক্সিজেন ঢুকছে আর কোষ থেকে কার্বন ডাই অক্সাইড রক্তবাহিকায় আসছে। এতটুকু ক্লিয়ার? কোষ থেকে কার্বন ডাই অক্সাইড রক্তবাহিকায় আসছে, বাস। এবার আমরা চলে আসি রক্তবাহিকায়। তো কার্বন ডাই অক্সাইড আসলো, এবার এই কার্বন ডাই অক্সাইডের পরিবহনটা কিভাবে হচ্ছে? ওকে, রক্ত দ্বারা কার্বন ডাই অক্সাইডের পরিবহনের দুটি উপায় রয়েছে। একটি হলো রক্ত রস দ্বারা কার্বন ডাই অক্সাইড পরিবহন, আর একটি হলো রক্ত কণিকা দ্বারা কার্বন ডাই অক্সাইড পরিবহন। রক্ত রস দ্বারা যে কার্বন ডাই অক্সাইড পরিবহন হয় তা হলো ভৌত দ্রবণ রূপে 5% মতো কার্বন ডাই অক্সাইড ভৌত দ্রবণ রূপে পরিবাহিত হয়, আর 92% মতো কার্বন ডাই অক্সাইড রক্ত কণিকা দ্বারা অর্থাৎ জৈব রাসায়নিক যৌগ রূপে পরিবাহিত হয়। এটা রক্ত কণিকা দ্বারাই পরিবাহিত হয়। রক্ত কণিকা বলতে এখানে লোহিত রক্ত কণিকা অর্থাৎ আরবিসি কে বোঝানো হচ্ছে। এরপর আমরা আসি যে রক্ত রস দ্বারা কিভাবে কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হয়। রক্ত রস দ্বারা কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হওয়ার তিনটি বিষয় রয়েছে, তিনটি প্রক্রিয়া রয়েছে। তো আমি শুরু করছি এই অংশটা থেকে, একটা পোর্শন। আচ্ছা, আমরা ফার্স্টে এই অংশটা যাই যে কার্বন ডাই অক্সাইড খুব কিছু, একদম অল্প কিছু অংশ কার্বোমিনো প্রোটিন রূপে পরিবাহিত হয়ে থাকে। এই কার্বোমিনো প্রোটিন রূপে যে অংশটা পরিবাহিত হয় তা হলো প্রোটিন অ্যামোনিয়ার সাথে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়ায় কার্বোমিনো প্রোটিন গঠিত হয়, এবং এভাবেই কার্বোমিনো প্রোটিন রূপে কার্বন ডাই অক্সাইড রক্ত রসে পরিবাহিত হয়। এই একটা অংশ গেল, এই পোর্শন শেষ। এবার আমরা আসি এই পোর্শনটাতে। এই পোর্শনটা হলো কি, আমরা যে শুনলাম যে কোষ থেকে কার্বন ডাই অক্সাইড রক্তবাহিকায় আসছে। এই রক্তবাহিকাতে আসার পর রক্তে থাকা পানির সাথে H2 এর সাথে কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে, আর তখন এরা তৈরি করে H2CO3। তখন তারা তৈরি করে H2CO3। আর এই H2CO3 একটি উভমুখী বিক্রিয়ার মাধ্যমে H+ আর HCO3- তৈরি করে। H+ আর HCO3- তৈরি করে। এই HCO3- যেটা এই বিক্রিয়াতে উৎপন্ন হলো, এই HCO3- আমি ব্লু মার্ক করে দেখানোর চেষ্টা করেছি। এই যে HCO3- এটা এই যে এখানে আসলো তখন, অর্থাৎ এটা যখন HCO3- এর সাথে রক্তে থাকা সোডিয়াম প্লাস, এই HCO3- এর সাথে রক্তে থাকা সোডিয়াম প্লাস বিক্রিয়া করে NaHCO3 উৎপন্ন করে। যে HCO3- H2CO3 থেকে CO3 এর বিয়োজনের ফলে তৈরি হয়, ওই HCO3- এর সাথে রক্তে থাকা সোডিয়াম প্লাস বিক্রিয়া করে NaHCO3 উৎপন্ন করে। এই NaHCO3 রক্তবাহিকায় আসলো, অর্থাৎ রক্তবাহিকায় NaHCO3 উৎপন্ন হলো। এই NaHCO3 রক্তবাহিকায় আসার পর এটি বিভক্ত হয়, তখন হয় সোডিয়াম প্লাস আর HCO3-। ঠিক যেটা তারা যুক্ত হয়েছিল সেভাবে বিভক্ত হয়, সোডিয়াম প্লাস আর HCO3-। এই HCO3- আবার দুভাগে বিভক্ত হয়। একটি হলো কার্বন ডাই অক্সাইড CO2, আর একটি হলো OH-। দুই ভাগে বিভক্ত হয়। কি হয়? একটি হলো CO2 আর একটি হলো OH-। বিষয়টা আবার খেয়াল করতে হবে, HCO3- আবার বিভক্ত হয়। HCO3- যখন বিভক্ত হয় তখন দুটি অংশে বিভক্ত হয়, একটি হলো কার্বন ডাই অক্সাইড আর একটি হলো OH-। আর OH- এর সাথে রক্তে থাকা হাইড্রোজেন প্লাস,
H প্লাস আয়ন বিক্রিয়া করে পানি উৎপন্ন করে। রক্তে থাকা H প্লাস আয়ন HCO3 মাইনাস আয়নের বিয়োজনের ফলে সৃষ্ট OH মাইনাসের সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করে। এই পোরশন শেষ, এই পোরশন শেষ, ব্লকড, এতটুকু শেষ। এটা হলো ভৌত দ্রবণ রূপে রক্তের কার্বন ডাই অক্সাইডের পরিবহন। এখন আমরা আসি যে রক্ত কণিকা দ্বারা রাসায়নিক যৌগ রূপে কিভাবে কার্বন ডাই অক্সাইডের পরিবহন হয়। এখানে খুব সূক্ষ্মভাবে চিন্তাগুলো করতে হবে আর খুব মনোযোগের সাথে বিষয়গুলো খেয়াল করতে হবে। ফার্স্ট অফ অল আমি একটা জিনিস বলে দিচ্ছি, এখানে 3টি পোরশন রয়েছে রক্তকণিকা দ্বারা জৈব রাসায়নিক যৌগ দ্বারা কার্বন ডাই অক্সাইড পরিবহনের ক্ষেত্রে। এই একটা পোরশন, এই একটা পোরশন, এই একটা পোরশন। এই 3 পোরশনের মধ্যে অর্থাৎ একটি হলো কার্বমিনো যৌগ রূপে, আরেকটি হলো বাইকার্বনেট যৌগ রূপে। একটি হলো কার্বমিনো যৌগ রূপে, আরেকটি হলো বাইকার্বনেট যৌগ রূপে। আর বাইকার্বনেট যৌগ রূপে যখন আসে তখন আবার দুভাগে বিভক্ত হয়। একটি হলো NaHCO3 রূপে, আরেকটা হলো KHCO3 রূপে। NaHCO3 রূপে রক্তবাহিকায় যে রক্তের যে কার্বন ডাই অক্সাইড পরিবহন সেটা হলো এটা, আর KHCO3 রূপে যে রক্তে পরিবহন সেটা হয় রক্তকণিকা দ্বারা। অর্থাৎ বাইকার্বনেট যৌগ রূপে যে দুটি বাইকার্বনেট যৌগ রূপে যে রক্ত পরিবহন, রক্তে কার্বন ডাই অক্সাইড যে পরিবহন হয়, ওই কার্বন ডাই অক্সাইড পরিবহনের যে দুটি অংশ, একটি হলো কার্বন ডাই অক্সাইড পরিবহন NaHCO3 রূপে যখন হয় তখন হয় রক্ত রসে, আর KHCO3 রূপে হয় রক্ত কণিকার মাধ্যমে। এবার আসি আমরা রক্ত কণিকাতে কিভাবে KHCO3 রূপে কার্বন ডাই অক্সাইড পরিবহন হচ্ছে। তো বিষয়টা হলো রক্তে থাকা পানি আর কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে, রক্ত কণিকার ভেতরে থাকা আরবিসিতে থাকা পানির সাথে আরবিসিতে ঢুকা কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে। বিক্রিয়া করার ফলে H2CO3 উৎপন্ন হয়, আর H2CO3 ঠিক আগের মতোই H প্লাস আর HCO3 মাইনাসে বিভক্ত হয়। আর ঠিক যে CO3 মাইনাস ওইখানে উৎপন্ন হয়, ওই উৎপন্ন হওয়া HCO3 মাইনাসের সাথে রক্তকণিকার ভেতরে অর্থাৎ আরবিসির ভেতরে থাকা যে অংশ রয়েছিল পটাশিয়াম, সেই পটাশিয়ামের সাথে বিক্রিয়া করে হয় KHCO3। রক্তকণিকার সাথে, রক্তকণিকার ভেতরে যে পটাশিয়াম প্লাস থাকে, ওই পটাশিয়াম প্লাসের সাথে রক্তকণিকার ভেতরে উৎপন্ন হওয়া H2CO3 আয়ন যুক্ত হয়ে উৎপন্ন হয় KHCO3। এই KHCO3 টা পরবর্তীতে কিভাবে রক্ত পরিবহনের মধ্যে কার্বন ডাই অক্সাইড পরিবহন করছে, এই কার্বন ডাই অক্সাইডটাকে সে নিয়ে নিল, KHCO3 তার নিজ দায়িত্বে নিয়ে নিল কি কার্বন ডাই অক্সাইড এখন তার কাছ থেকে তো কার্বন ডাই অক্সাইডটা দেহের বাইরে বের করতে হবে। এখন বিষয় আছে যে সে কিভাবে তার কাছ থেকে কার্বন ডাই অক্সাইডকে বের করবে। এবার আমরা আসি এই পোরশনে, আরবিসি, এটা একটা আরবিসি, এই লাল এই অংশটা আরবিসি। এই আরবিসি তে কার্বন ডাই অক্সাইড ঢুকলো, এই আরবিসি তে কার্বন ডাই অক্সাইড ঢুকলো, আরবিসির ভেতরে আগে থেকে থাকা পানির সাথে বিক্রিয়া করে H2CO3 উৎপন্ন করলো, H2CO3। এই H2CO3 পরবর্তীতে বিভাজিত হয়ে H প্লাস আর HCO3 মাইনাসে রূপান্তরিত হলো। এই পরবর্তী ধাপ H প্লাস আর HCO3 মাইনাসে রূপান্তরিত হলো। এই H প্লাস আর HCO3 মাইনাসের পরে আরবিসিতে যে আগে থেকে একটি পটাশিয়াম ছিল, ওই পটাশিয়ামের সাথে বিক্রিয়া করে HCO3 মাইনাস, ওই পটাশিয়ামের সাথে বিক্রিয়া করে HCO3 মাইনাস, আর ওই বিক্রিয়ার ফলে উৎপন্ন হয় KHCO3। মানে আমরা এই পোরশনটাতে পৌঁছালাম, এদিক থেকে বাই সিরিয়াল এসে আমরা এই পোরশনে পৌঁছালাম যে KHCO3 উৎপন্ন হলো আরবিসির ভেতরে। এর পরের ধাপ, the most important and the magnetic part of the class, এর পরের ধাপে যে KHCO3 রয়েছে, ওই KHCO3 টা দুভাগে বিভক্ত হয়, একটি হলো পটাশিয়াম প্লাস আর একটি হলো HCO3 মাইনাস। এই পটাশিয়াম প্লাস আর HCO3 মাইনাস যখন রক্তকণিকার ভেতরে, আরবিসি অর্থাৎ লোহিত রক্তকণিকার ভেতরে যখন
HCO3 মাইনাস বেড়ে যায়, তখন কিছুটা HCO3 মাইনাস রক্ত কণিকা থেকে রক্ত রসে বাইরে আসে, রক্ত রসে বেরিয়ে আসে। কখন? যখন HCO3 বিভক্ত হয়ে পটাশিয়াম প্লাস আর HCO3 মাইনাস রূপে বিভক্ত হয়, তখন ওই HCO3 মাইনাস, কিছু HCO3 মাইনাস ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে রক্ত কণিকা অর্থাৎ আরবিসি থেকে রক্ত রসে চলে আসে। ওই রক্ত রসে আসা HCO3 যখন রক্ত রসে আসে, ঠিক তখনই যত কণা HCO3 মাইনাস, যতটি HCO3 মাইনাস রক্ত কণিকা থেকে রক্ত রসে আসবে, যতটি HCO3 মাইনাস রক্ত কণিকা থেকে রক্ত রসে আসবে, ঠিক ততটি ক্লোরিন মাইনাস আয়ন রক্ত রস থেকে রক্ত কণিকাতে যাবে, আরবিসিতে ঢুকবে। এবার HCO3 মাইনাস বের হলো, ক্লোরিন ঢুকলো। ক্লোরিন যে ঢুকলো, ওই HCO3 মাইনাস বের হওয়ার ফলে, যখন HCO3 মাইনাস বের হলো, বের হওয়ার ফলে রক্তে থাকা সোডিয়াম প্লাস আয়নের সাথে, বের হওয়ার ফলে রক্তে থাকা সোডিয়াম প্লাস আয়নের সাথে HCO3 মাইনাস বিক্রিয়া করলো, তখন সৃষ্টি হলো NaHCO3, রক্তে NaHCO3 সৃষ্টি হলো। ঠিক আগের প্রসিডিওরেই ওই কার্বন ডাইঅক্সাইডটা এবারে বের হবে। কিভাবে? NaHCO3 এর আগে যে আমরা রক্ত রসের NaHCO3 কিভাবে কার্বন ডাইঅক্সাইড বের করে যে প্রসিডিওরে বের করতো, ঠিক সেই প্রসিডিওর, অর্থাৎ NaHCO3 HCO3 মাইনাস হবে, ওই প্রসিডিওরটাতে সে কার্বন ডাইঅক্সাইড বের করবে। এই যে একটা অংশ, ক্লোরাইড মাইনাস আয়ন যখন আরবিসি তে ঢুকলো, HCO3 মাইনাস বের হওয়ার পর যতটি HCO3 মাইনাস বের হলো, ততটি ক্লোরিন মাইনাস ঢুকবে। ওই ক্লোরিন মাইনাস ঢুকবার ফলে, ক্লোরিন যখন ঢুকলো, ক্লোরিন ঢুকবার ফলে পটাশিয়াম যে আগে থেকে আরবিসিতে যে পটাশিয়াম ছিল, ওই পটাশিয়ামের সাথে ক্লোরিনের সাথে বিক্রিয়ার ফলে উৎপন্ন হবে ক্যাসিয়াল, অর্থাৎ পটাশিয়াম ক্লোরাইড। এই যে একটা পোরশন, জাস্ট এই পোরশনটা, এই দুইটা আরবিসি তে যে ঘটা পরপর ধারাবাহিক যে ঘটনা, এটাকে বলা হয় হ্যামবার্গার ফেনোমেনন বা হ্যামবার্গার ঘটনা। হ্যামবার্গার ফেনোমেনন বা হ্যামবার্গার ঘটনা অথবা ক্লোরাইড শিফট মেকানিজম। ক্লোরাইড শিফট মেকানিজম, ক্লোরাইডের শিফট হওয়ার মেকানিজম, ক্লোরাইড রক্তরস থেকে রক্তকণিকায় শিফট হওয়ার যে মেকানিজম, সেটাই হলো ক্লোরাইড শিফট মেকানিজম। আর হ্যামবার্গার এই ধারণাটা দেন বলে হ্যামবার্গার, এটাকে বলা হয় হ্যামবার্গার ফেনোমেনন বা হ্যামবার্গারের ঘটনা। এবার আমরা আসি যে আরবিসি তে যখন ক্যাসিয়াল উৎপন্ন হলো, এই ক্যাসিয়ালটাই পরবর্তীতে বিভক্ত হয় পটাশিয়াম প্লাস রূপে আরবিসি তে মজুদ থাকে। এবার আমরা দেখলাম যে এখানে যে অংশ ক্লোরাইড মাইনাস আয়ন ঢুকবার পরে HCO3 এর সাথে, যে HCO3 আরবিসি থেকে রক্তরসে বের হয়েছে, ওই HCO3 এর সাথে সোডিয়াম প্লাস বিক্রিয়া করলো, NaHCO3 হলো। তো NaHCO3 ঠিক সেম প্রসিডিউরে আবার কার্বন ডাইঅক্সাইড বের করবে, অর্থাৎ সোডিয়াম প্লাস আর HCO3 মাইনাসে বিভক্ত হবে, HCO3 মাইনাস কার্বন ডাইঅক্সাইড OH মাইনাসে বিভক্ত হবে, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে, OH মাইনাসের সাথে H প্লাস বিক্রিয়া করবে, পানি উৎপন্ন হবে। আমি আশা করছি যে পুরো বিষয়টা তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি, এই অংশটা। এবার আসি আমরা যে রক্ত দ্বারা অক্সিজেন পরিবহন। রক্ত দ্বারা অক্সিজেন যে পরিবহন, তা কার্বন ডাইঅক্সাইড পরিবহনের মতো এত জটিল একটি বিষয় নয়। তখন কার্বন ডাইঅক্সাইড পরিবহনের মতো এত জটিল বিষয় নয়। তো আমরা রক্ত দ্বারা অক্সিজেন পরিবহনের দুটি উপায় রয়েছে, একটি হলো রক্তকণিকা দ্বারা, আরেকটি হলো রক্তরস দ্বারা। দুটি সেম। কার্বন ডাইঅক্সাইড পরিবহন রক্তরস দ্বারা, রক্তকণিকা দ্বারা হয়। অক্সিজেন পরিবহন রক্তরস আর রক্তকণিকা দ্বারা হয়। এই রক্তরস আর রক্তকণিকা দ্বারা যে অক্সিজেন পরিবহন হয়, রক্তরস দ্বারা যে অক্সিজেন পরিবহন হয়, তা হলো ভৌত দ্রবণ রূপে মাত্র 2% অক্সিজেন পরিবহন হয় রক্তরস দ্বারা, অর্থাৎ ভৌত দ্রবণ রূপে, আর 98% অক্সিজেন পরিবহন হয় রক্তকণিকা দ্বারা, অর্থাৎ জৈব রাসায়নিক যৌগ রূপে। রক্তকণিকা বলতে আরবিসি দ্বারা। এই রক্তকণিকার মধ্যে আরবিসিতে থাকা, আরবিসি বলতে এখানে হিমোগ্লোবিন, আরবিসির মূল ভিতরের যে বিষয় তা হলো হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের সাথে হিমোগ্লোবিন, HB মানে হলো হিমোগ্লোবিন, HB4 + 4O2, HB4 + 4O2 যুক্ত হয়ে
উৎপন্ন করছে 4HbO2। 4HbO2 মিন হলো অক্সিহিমোগ্লোবিন, এই অংশটা হলো অক্সিহিমোগ্লোবিন। HbO2 মিন হলো অক্সিহিমোগ্লোবিন, অক্সিহিমোগ্লোবিন। HbO2 হলো HbO2 মানে হলো অক্সিহিমোগ্লোবিন, আর HbO2 মানে হলো অক্সিহিমোগ্লোবিন। এই এখানে 4 অণু অক্সিহিমোগ্লোবিন গঠিত হয়, আর এটাই হলো অক্সিজেন পরিবহনের যৌগ রাসায়নিক ভাবে অক্সিজেন পরিবহনের এই প্রসিডিউরটাই হলো অক্সিজেন পরিবহন। আর অক্সিজেন পরিবহনের ক্ষেত্রে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, যখন আমাদের ফুসফুসে অর্থাৎ অ্যালভিওলাসে যে বাতাস ঢুকে, ওই বাতাসে অক্সিজেনের চাপ থাকে 107 মিলিমিটার Hg। কত? ফুসফুসে আগত বাতাসে অক্সিজেনের চাপ 107 মিলিমিটার Hg, 107 মিলিমিটার Hg। আর আমাদের ব্লাডে অক্সিজেন, ইন জেনারেল আমাদের ব্লাডে অক্সিজেন থাকে 4 মিলিমিটার Hg। আর ততক্ষণ পর্যন্ত অক্সিজেন আমাদের ব্লাডে প্রবেশ করতে থাকে যতক্ষণ না পর্যন্ত ব্লাডের অক্সিজেন প্রেসার আর 100 মিলিমিটার Hg হয়। যতক্ষণ না পর্যন্ত ফুসফুস থেকে অক্সিজেন ততক্ষণ পর্যন্ত রক্তবাহিকায় প্রবেশ করতে থাকে যতক্ষণ না পর্যন্ত রক্তে অক্সিজেনের চাপ 100 মিলিমিটার Hg হয়। এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। আমি পুরো বিষয়টা আরেকবার রিভিউ করার চেষ্টা করছি, কার্বন ডাইঅক্সাইড পরিবহন সহ পুরোটা। কার্বন ডাইঅক্সাইড পরিবহনের ক্ষেত্রে হচ্ছে কি, রক্ত রস দ্বারা কার্বন ডাইঅক্সাইড পরিবহন হয়, রক্ত কণিকা দ্বারাও কার্বন ডাইঅক্সাইড পরিবহন হয়। এই রক্ত রস দ্বারা যে কার্বন ডাইঅক্সাইড পরিবহন হয় এটা হলো, এটার পরিমাণ হলো 5%, রক্ত কণিকা দ্বারা 92%। এই 5% যে হয় এর মধ্যে কার্বোমিন ও প্রোটিন রূপে হয় কিছু অংশ, আর কার্বন ডাইঅক্সাইডের সাথে রক্ত রসে থাকা H2O যুক্ত হয়ে H2CO3 উৎপন্ন করে। H2CO3 এর সাথে CO3 পরবর্তীতে বিভাজিত হয়ে H+ আর HCO3 মাইনাস এ রূপান্তরিত হয়। এই H+ আর HCO3 মাইনাস যে রূপান্তরিত হলো, তখন HCO3 মাইনাস রক্তে রসে থাকা সোডিয়াম প্লাসের সাথে যুক্ত হয়ে NaHCO3 উৎপন্ন হয়। এই NaHCO3 পরবর্তীতে বিভাজিত হয়ে সোডিয়াম প্লাস আর HCO3 মাইনাস উৎপন্ন করে। এই সোডিয়াম প্লাস আর HCO3 মাইনাস উৎপন্ন হওয়ার পর HCO3 মাইনাস আবার দুভাগে বিভক্ত হয়, একটি হলো CO2 আর একটি হলো OH মাইনাস। আর CO2 ব্যাপন প্রক্রিয়ায় বাইরে বেরিয়ে যায়, আর OH মাইনাস যে রয়েছে তা রক্ত রসে থাকা H+ এর সাথে বিক্রিয়া করে পানিতে রূপান্তরিত হয়। আর রক্তকণিকা দ্বারা যেটি উৎপন্ন হয় তা হলো রক্তকণিকার ভেতরে থাকা আরবিসির ভেতরে থাকা পানির সাথে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে H2CO3 উৎপন্ন করে। ও H2CO3 উৎপন্ন হওয়ার পর তা বিভাজিত হয়ে H+ HCO3 মাইনাসে পরিণত হয়। HCO3 মাইনাস রক্তকণিকার ভেতরে আরবিসির ভেতরে থাকা পটাশিয়ামের সাথে বিক্রিয়া করে HCO3 উৎপন্ন করে। ওই HCO3 পরবর্তীতে বিভাজিত হয়ে K+ আর HCO3 মাইনাসে রূপান্তরিত হয়। ওই HCO3 মাইনাসের ঘনত্ব যখন আরবিসি তে বেড়ে যায় তখন কিছু পরিমাণ HCO3 মাইনাস বাইরে বেরিয়ে আসে, আর ঠিক যতটুকু পরিমাণ যত অণু HCO3 মাইনাস রক্তকণিকা থেকে রক্ত রসে আসলো, ঠিক তত অণু ক্লোরিন মাইনাস আয়ন রক্ত রস থেকে রক্তকণিকায় অর্থাৎ আরবিসি তে ঢুকবে। একে বলা হয় ক্লোরাইড শিফট মেকানিজম, অর্থাৎ ক্লোরাইডের শিফট হওয়ার যে মেকানিজম, এটা হলো ক্লোরাইড শিফট মেকানিজম। আর HCO3 মাইনাস রক্তকণিকা থেকে রক্তরসে বের হলো, ওই রক্তরসে আগে থেকে থাকা সোডিয়াম প্লাসের সাথে বিক্রিয়া করে NaHCO3 উৎপন্ন করে। আর ঠিক সেম প্রসিডিউর, এই যে প্রসিডিউর রয়েছে ওই প্রসিডিউরেই NaHCO3 বিভাজিত হয়ে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে দেহ থেকে আর ওই পানি উৎপন্ন হয়। আর অক্সিজেনের বিষয়টা কি? অক্সিজেনের বিষয়টা হলো ভৌত দ্রবণ রূপে অক্সিজেন পরিবহন হয় 2%, আর রাসায়নিক যৌগ রূপে 98%। আর Hb4 এর সাথে 4O2 যুক্ত হয়ে 4 অণু হিমোগ্লোবিন গঠিত হয়। আর এই যৌগের মাধ্যমেই এই জৈব রাসায়নিক যৌগের মাধ্যমেই সবচেয়ে বেশি পরিমাণ অক্সিজেন পরিবাহিত হয়। আর আমাদের ফুসফুসে আগত বাতাসের মধ্যে অক্সিজেনের চাপ থাকে 107 মিলিমিটার Hg। আর ততক্ষণ পর্যন্ত আমাদের রক্তবাহিকায় অক্সিজেন প্রবেশ করতে থাকে যতক্ষণ না পর্যন্ত আমাদের রক্তবাহিকায় অক্সিজেন প্রেসার 100 মিলিমিটার Hg হয়। নরমালি আমাদের রক্তে অক্সিজেন প্রেসার থাকে 40 মিলিমিটার Hg। আশা করি আমি পুরো বিষয়টা বুঝতে পেরেছি। ঠিক আছে, আমাদের এই বিষয়ে যেসব ভিডিও দেওয়া হয়েছে, তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে তোমরা চাইলে সাবস্ক্রাইব করতে পারো। আর আমরা ইনশাআল্লাহ সামনে থেকে এখানে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, এই বায়োলজি তো চলছেই, ইনশাআল্লাহ চলবে। আর
বাকি সাবজেক্টগুলোর ভিডিও আপলোড হবে ইনশাআল্লাহ। আর অন্যান্য টিপস তো থাকছেই। তোমরা চাইলে যদি তোমাদের কাছে ভিডিওগুলো ভালো লেগে থাকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো। আর যে কেউ যদি তোমরা ফিজিক্যালি পড়তে চাও তাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।